হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার। তোমাদের প্র্যাকটিসের নাম্বার হচ্ছে 16, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন্স। তোমাদের আর কয়েকদিন পরে পরীক্ষা আছে। তো এর আগে আমরা 15টা সেট ডিসকাস করে নিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে রাখবো। এবং তার 2018-তে তোমাদের যে কনস্টেবলের মেন্স হয়েছিল, তখন আমি তোমাদের আরও 8টা প্র্যাকটিস সেট করিয়েছিলাম। তো এতগুলো প্র্যাকটিস সেট, এগুলো পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কিছু পিডিএফ আমার আপডেট এখনও হয়নি, তো আজ রাতের মধ্যে সবগুলো পিডিএফ এই 16 নম্বর সেট সমেত আমি আজ রাতের মধ্যে আপডেট করে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিও এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। সিট অনেক আছে, কাট অফ অনেক কম যাবে, শুধু ভুল করে এসো না পরীক্ষা হলে, তাহলেই হবে। আর কোনো বই পড়ার দরকার নেই। এই যে মক টেস্টগুলো নিচ্ছি, আর একটা দেখবে লাইভ 9 PM বা 10 PM যে একটা মক টেস্টে আমি চলাতাম, প্রায় 110টা প্লাস সেট আমাদের হয়ে গেছিলো। তো শুধু ওইগুলো কমপ্লিট করে যেও। এবং তার সাথে স্ট্যাটিক জিকের যে মিশন স্ট্যাটিক জিকের আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম তোমাদের জন্য, তো সেটা এই দুটোর প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, নতুন কিছু পড়ার দরকার নেই। তো ফার্স্ট কোশ্চেন দেখো, তাড়াতাড়ি কমেন্ট করো কি বলেছে দেখো। যে একজন রাজ্যসভার সদস্যের পদের থাকার মেয়াদ কতদিন, কতদিনের জন্য সে রাজ্যসভার সদস্য হতে পারে? তো তাড়াতাড়ি করো কমেন্ট। তো কত মেয়াদ, কত দিনের থাকে? মেয়াদ থাকে রাজ্যসভার সদস্যদের 6 বছর, লোকসভার সদস্যদের কত? 5 বছর। এবার রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত লাগে? 30 বছর। লোকসভার কত লাগে? 25 বছর। ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম এজ লাগে 25 বছর। যদি ভারতের রাষ্ট্রপতি হতে যাও, মিনিমাম এজ 35। ভারতের উপরাষ্ট্রপতি হতে যাও, মিনিমাম এজ 35। ভারতের বলছি কোনো স্টেটের গভর্নর যদি হতে যাও, তাতেও মিনিমাম এজ কিন্তু 35 বছর। এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি। যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয়ে থাকে, তো সেটা কোন মৃত্তিকায় ভালো সব থেকে উন্নত তুলা চাষ হয়ে থাকে? তো এখানে এটা অ্যান্সার কী হবে? কৃষ্ণ লাভা মৃত্তিকা বলতে কোনটাকে বোঝাচ্ছে? কালো মাটি বা রেগুর মৃত্তিকা। তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। তোমরা একটা জিনিস আমাকে কমেন্ট করবে, আমি দেখছি রিসেন্টলি এক্সামগুলোতে আসছে, এই ল্যাটেরাইস মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, এই দুটো মৃত্তিকা ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টে পাওয়া যাচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবে আমাকে। অথবা নিজে নিজে যে কোনো বই পড়ো, যে ইন্টারনেটে সার্চ করো, নিজের একটা খাতায় নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, আমি দেখছি রিসেন্টলি এইসব প্রশ্নগুলো পরীক্ষায় আসছে যে ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে পাওয়া যাচ্ছে। এরপরে দেখো নাবার্ড, নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত হলো কোনটি? এটা তোমাদের পুলিশের পরীক্ষায় এসআইও এসছে, কনস্টেবলও এসছে, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে। তো নাবার্ড ব্যাংক এটি কোনটির সাথে? এটি গ্রাম উন্নয়নের সাথে সম্পর্কিত। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার। কালকেই তোমাদের আমি বলেছিলাম নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম, আরেকবার বলে দিচ্ছি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড ব্যাংক এস্টাবলিশ কত সালে হয়েছিল? 1982 সালে। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই হচ্ছে। এবং বর্তমান এর চেয়ারম্যান কে আছে নাবার্ডের? বর্তমান নাবার্ডের চেয়ারম্যান হচ্ছেন হর্ষ কুমার ভানওয়াল। এটা হয়ে গেল নাবার্ড ব্যাংক। পরবর্তী প্রশ্ন চলে আসি, পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ হলো কি? তো এটা কমেন্ট করো দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত হয় তার মূল কারণ কি? তো পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ হচ্ছে ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন, ডিএনএর পিরিমিডিন বেসগুলি হলো কোনটি? এটা তোমাদের অনলাইন মক টেস্ট আমি অনেকবার করিয়েছি, আশা করি সবাই সঠিক অ্যান্সার দেবে। তো ডিএনএ এর পিরিমিডিন বেস হচ্ছে থায়ামিন ও সাইটোসিন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি এক্সামগুলোতে আসছে, তাই তোমাদের জন্য নিয়েছি। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য হলো কি? এটা পিএসসির পরীক্ষাতেও এসছে, তোমাদের পুলিশের পরীক্ষাতেও এসেছে। তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে গঙ্গা নদীর নিম্ন প্রবাহ, গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কোনটি? পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কোনটি? তো কোনটি হবে কমেন্ট করো। এটা তোমাদের পুলিশ কনস্টেবিলিটি যত সম্ভব প্রিভিয়াসের প্রশ্ন, মেন্সেরই এসেছিল মনে হয়। তো এটা অ্যান্সার কী হবে? তিস্তা, জলঢাকা, রায়ডাক, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী। পরবর্তী প্রশ্ন, রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো কোনটি? রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো কোনটি এগুলোর মধ্যে? তো এখানে এটা অ্যান্সার কী হবে? অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে কোনটি পরিবর্তন হয় বা কী হয়ে থাকে? অপশানগুলো দেখো কি বলেছে।
পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে। তো একটা কথা মনে রাখবে, যখনই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যাবে সব সময় ওজন বৃদ্ধি পায়, ওকে, ওজন বাড়ে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লখনৌ চুক্তি, এইটা তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল 1885 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে এ ও হিউম, অ্যালেন অক্টোবিয়ান হিউম। এর ফার্স্ট প্রেসিডেন্ট যেটা ছিলেন, যিনি ছিলেন, তিনি হচ্ছেন ডাব্লিউ.সি. ব্যানার্জি, মানে হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল? বোম্বেতে। তো এগুলো মনে রাখলে। এবার 1916 সালে সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা তোমাদের চুক্তি হয়েছিল, লখনৌ চুক্তি নামে সেটা পরিচিত। 1916 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। তোমরা আমাকে এটা কমেন্ট করেই জানিও যে মুসলিম লীগ এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল এবং কোথায় এস্টাবলিশ হয়েছিল। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? তো কে এখানে এটা অ্যান্সার কী হবে? গণপরিষদের সভাপতি। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? তাহলে গণপরিষদের সভাপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা মনে রাখবে। ডক্টর বি.আর. আম্বেদকর কে ছিল খসড়া কমিটির সভাপতি বা চেয়ারম্যান, যেটা মনে রাখবে। তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে? তো মনে রাখবে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত। এবং এটাও মনে রাখবে, এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান বলা হয় এটাকে, ঠিক আছে? তো এই 5 ইয়ার প্ল্যানে প্রথম যেটা 5 ইয়ার প্ল্যান ছিল সেখানে কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছিল, এবং দ্বিতীয় যে 5 ইয়ার প্ল্যান ছিল সেখানে ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল। তোমাদের এইটুকুর মধ্যেই প্রশ্ন আসবে, আর ডেপথে যাওয়ার কোনো দরকার নেই। 13 নম্বর প্রশ্নে চলে আসি, এটাও ফিজিক্স থেকে। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত। তো হাইড্রোলিক প্রেস এটা কোন সূত্র মেনে চলে? তো তোমাদের সবাইকে এটা অ্যান্সার দেওয়া উচিত। আমি অনেকবার তোমাদের এটা পড়িয়েছি। তো মনে রাখবে, হাইড্রোলিক প্রেস এটি পাস্কাল ল, পাস্কালের সূত্র মেনে চলে। তো অ্যান্সার কী হচ্ছে? অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। সাইমন কমিশন গঠিত হয়েছিল কিসের জন্য? সাইমন কমিশন কেউ বলতে পারবে? এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছি আমি তোমাদের জন্য। তো সাইমন কমিশন এটি গঠিত হয়েছিল ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের সবার জন্য রইল। কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে দেখো, কলহন কি রচয়িতা করেছিল? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা, এটা মনে রাখবে। এবার কাদম্বরী কে রচনা করেছিলেন এটা তোমরা কমেন্ট করে দিও। ভারতের 1 টাকার কাগজি মুদ্রায় যোগান দেয় কার, মানে কার সাইন থাকে? তো এটা তোমাদের পুলিশের পরীক্ষায় এসে, সাব ইন্সপেক্টরের পরীক্ষায়, ওকে। তো এখানে কার থাকে? ভারত সরকারের অর্থমন্ত্রকের। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তত্ত্ববোধিনী সভা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে এটা অ্যান্সার কী হবে? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন অনুযায়ী। এবার দেখো, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? এটা বলা হয়ে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এবার কিছু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের জন্য এনেছি, একটু টাফ রাখার চেষ্টা করেছি। তো দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি, এই বিভিন্ন ইন্ডেক্স থেকে ভারতের র্যাঙ্ক। তো দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020, কিন্তু এটা 2019 নয়, 2020 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 84তম। এবং আরেকটা জিনিস মনে রাখবে, গ্লোবাল পিস ইন্ডেক্স মানে শান্তি সূচকে ভারতের র্যাঙ্ক হচ্ছে 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 141তম। তারপরে দেখো, অপশন বিতে দেখতে পাচ্ছ 140তম র্যাঙ্ক। ভারতের দুটোতে 140তম র্যাঙ্ক আছে। এক হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 140, আর একটা হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2019 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 140। এবং সবাই লাস্ট যেটা রয়েছে 112তম, এটা হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 112। তাহলে 4টে জিনিস তুমি একটা প্রশ্ন থেকে জানতে পারছো। এবার দেখো, 15তম G20 সামিট 2020 কোথায় হবে? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই 2020টা দেওয়া থাকবে না। 15তম G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? এবার তোমাদের কঠিন হয়ে যেতে পারে। তো মনে রাখবে, 15তম G20 সামিট এটা অনুষ্ঠিত হবে 2020 সালে সৌদি আরবে। 2019-এ 14তম G20 সামিট হয়েছে ওসাকা জাপানে। 2021-এ
ষোলোতম G20 সামিট, সেটা হবে কোথায়? ইটালিতে। এবং 2022-এ G20 সামিট হবে ভারতে। তাহলে 2019, 20, 21, 22 চারটে একসাথে তোমরা পেয়ে গেছো। রবীন্দ্রনাথ টেগোর লিটারেরি প্রাইজ 2019 কে পেয়েছেন? তো রবীন্দ্রনাথ টেগোর লিটারেরি প্রাইজ এটা পেয়েছেন রানা দাশগুপ্ত। এবার অপশন বিতে দেখছো গোবিন্দ প্রসাদ শর্মা, ইনি হচ্ছেন ন্যাশনাল বুক ট্রাস্টের চেয়ারম্যান। ওকে। সতীশ রেড্ডি কী জন্য ফেমাস? তো তিনি 2019 সালে মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড 2019 পেয়েছেন। তোমরা এটা কমেন্ট করবে ডেভিড মালপাস কে, এটা তোমরা কমেন্ট করে জানিও। ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? বায়োলজির জনক কাকে বলা হয়? তো ফাদার অফ বায়োলজি মনে রাখবে এটা হচ্ছে অ্যারিস্টটল। চরক হচ্ছে ফাদার অফ আয়ুর্বেদা। রবার্ট হুক ইনি হচ্ছেন ফাদার অফ সাইটোলজি। এবং লুই পাস্তুর ইনি হচ্ছেন ফাদার অফ ব্যাকটেরিওলজি। ওকে। এবার দেখো ফেমিনা মিস ইন্ডিয়া 2019 কে হয়েছেন? ফেমিনা মিস ইন্ডিয়া 2019 এটা হয়েছেন সুমন রাও। এবার সুমন রায়ের বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে রাজস্থান, এটা মনে রাখবে। বিদিশা বালিয়া দেখতে পাচ্ছ, তো তিনি হয়েছেন মিস ডেফ ওয়ার্ল্ড 2019। ঠিক আছে, মিস ডেফ ওয়ার্ল্ড 2019। এনার বাড়ি হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশ। অপশন সিতে তোমরা দেখতে পাচ্ছ গ্রেটা থুনবার্গ। এই রিলেটেড প্রশ্ন একটা তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল। তো গ্রেটা থুনবার্গ তিনি কি পেয়েছেন? তিনি পেয়েছেন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস অ্যাওয়ার্ড 2019। এবং এলিসা পেরিকে কে চেনো? তো এলিসা পেরি হচ্ছে দেখো তিনি আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার 2019 হয়েছেন এলিসা পেরি। তাহলে এখানেও আমরা চারটে ডিটেলস পেয়ে গেলাম। এরপর দেখো 24 নম্বর কোশ্চেন, এশিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ডোমিনেন্স এই বইটির রচয়িতা কে? তো এই বইটির রচয়িতা হচ্ছেন KM পানিক্কর। ওকে। এবং লাস্ট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে কোথায়? দেরাদুনে আর কি আছে? তো দেরাদুনে যেটা আছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, তোমরা সবাই জানো যেটা পরীক্ষায় বারবার রিপিট হয়। আর একটা আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। ওকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। তারপর দেখো কলকাতা দেখতে পাচ্ছ, কলকাতায় নাম করা কি একটা আছে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে কলকাতায় আছে বোস রিসার্চ ইনস্টিটিউট। দার্জিলিংয়ে কী আছে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে? তো দার্জিলিং কি আছে? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। কটক কিসের জন্য বিখ্যাত? তো কটকে কি আছে? সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ওকে। তা 25 কোশ্চেন আমরা ডিসকাস করলাম। 24 কোশ্চেনের অ্যান্সার আমি দিয়েছি, একটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দিয়েছি। অবশ্যই সেটা কমেন্ট করবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এবার চাকরি তোমাদের পাক্কা। ওকে, সবাই একটা করে লাইক করে দেবে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, যারা তোমাদের বন্ধুরা পরীক্ষা দিচ্ছে তোমাদের সাথে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আজকে রাতের মধ্যে আপডেট করে দেবো। ওকে।